আজকের আমরা ক্লাস 5-এর আমার গণিত বইতে 76 নম্বর পেজ নম্বর 76-এ যে যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কিত কিছু বাস্তব সমস্যা আছে তাদের সমাধান করব। তাহলে এখন আমরা ওই 76 নম্বর পেজের যে বাস্তব যে সমস্যা প্রথম সমস্যাটা আছে সেখানে আমরা চলে যাই। প্রথম সমস্যাটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1035, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত। তাহলে আমাদের এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত। তাহলে আমরা এটা লিখতে পারি দুটি সংখ্যার গুণফল 1035। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান কত 1035। একটি সংখ্যা কত, একটি সংখ্যা সমান কত 23 অপর সংখ্যাটি। তাহলে অতএব লিখতে পারি একটি সংখ্যা গুণিতক নির্ণয় সংখ্যাও লিখতে পারি বা অপর সংখ্যা লিখতে পারি, কিন্তু অপর সংখ্যা সমান কত 1035। তাহলে এটা বা একটি সংখ্যা, এই সংখ্যাটা দেওয়া আছে কত, এই সংখ্যাটা দেওয়া আছে 23 গুণিতক অপর সংখ্যা বা নির্ণয় সংখ্যা কেউ লিখতে পারে, অপর সংখ্যা সমান কত 1035। তাহলে বা অপর সংখ্যা সমান 1035 ভাগ 23। এদিকে কোনো সংখ্যা গুণের আকারে আছে, সেটাকে এপাশে নিয়ে আসলে ভাগের আকারে চলে আসবে, তাহলে ভাগের আকারে আসবে। তাহলে এটাকে আমরা ভাগ করব, তাহলে 1035-কে 23 দিয়ে ভাগ, তাহলে 1035 23 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, 23 দিয়ে ভাগ করছি, ধরো 1035-কে আমাদের 23 দিয়ে ভাগ করছি। আচ্ছা 23 3-এ কত হয় 60 69, 4-এ 80 92, 5 দিলে 115 হয়ে যাচ্ছে। তাহলে এটা 4-এ 4 3-এ 12, 2 হাতায় 1, 4 2-এ 8 1-এ 9 92। তাহলে এটা 92 হলো। এটা 3 থেকে 2 বাদ দিতে 1, 10 থেকে 9 বাদ দিতে 1 5, এটা 23 5-এ 115, তাহলে হচ্ছে 45। এটা হয়ে গেল আমাদের কত 45 হলো। তাহলে আমাদের একটি সংখ্যা 23, অপর সংখ্যাটা 45। অতএব উত্তর লিখে দাও, অপর সংখ্যাটি কত হবে। অতএব এখানে ছিল অপর সংখ্যাটি সমান 45। তাহলে আমাদের একের দাগের অঙ্কটা হলো। এবার আমরা যে এই দুটি সংখ্যার গুণফল ছিল 1035, একটি সংখ্যা 23, অন্য সংখ্যাটি কত, আমরা অন্য সংখ্যাটি পেয়ে গেলাম কত 45 বা অপর সংখ্যাটি। এর আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে আছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2500 মানে 2539 জন চলে গেল। এখন কতজন লোক দাঁড়িয়ে আছে। এবার মোট কতগুলো সারিতে লোক দাঁড়িয়ে আছে, 3টি সারিতে লোক দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে 4830 জন করে আছে। অতএব তাহলে লিখতে পারি টিকিট কেনার জন্য 3টি সারিতে মোট প্রতি সারিতে কত। তাহলে টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে মোট 3টি সারিতে।
তাহলে দাঁড়িয়েছে কতগুলো শাড়িতে? টিকিট কেনার জন্য লোকেরা দাঁড়িয়েছে মোট 3টি শাড়িতে। প্রতি শাড়িতে লোকের সংখ্যা কত? 4830। তাহলে প্রতি শাড়িতে লোকের সংখ্যা কত? 4830 জন। প্রতি শাড়িতে, এটা র হবে শাড়িতে। প্রতি শাড়িতে লোকের সংখ্যা কত? প্রতি শাড়িতে লোকের সংখ্যা হচ্ছে 4830 জন। তাহলে 3টি শাড়িতে মোট কতজন দাঁড়িয়েছে? অতএব 3টি শাড়িতে মোট লোক দাঁড়িয়ে আছে 3টি শাড়িতে মোট লোক দাঁড়িয়ে আছে কত? 3টি শাড়িতে মোট লোক দাঁড়িয়ে আছে সমান 4830 গুণিতক 3 জন সমান কত? এটা 0, 9, 3 আসছে 24, 4 হাতে 2, 3 4 12, 13 14 এতজন। তাহলে 3টি শাড়িতে মোট লোক দাঁড়িয়ে আছে 14490 জন। 4830 করেছিল, 14490 জন। এবার বলেছে আমাদেরকে যে সেখান থেকে 2539 জন চলে গেল। তাহলে চলে যাওয়ার পরে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে সেখান থেকে 2539 জন সেখান থেকে চলে গেল। সমান 2539 জন। তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? অতএব এখন লাইনে দাঁড়িয়ে আছে সমান কতজন? তাহলে 14490 মাইনাস 2539 এতজন। এবার এটাকে বিয়োগ করলে আমাদের পেয়ে যাব। তাহলে এটাকে বিয়োগ করলে হবে 14490 2539। এটা বিয়োগ করলে এখান থেকে 1 নিতে হবে, 10 হবে। 10 থেকে 9 বাদ দিতে 1 হচ্ছে। এটা তখন 8 হয়ে গেল, কারণ 1 নিতে হবে, কারণ এটা 0 থেকে 9 বিয়োগ যাবে না। তাহলে এখান থেকে 1 নিয়ে 10 করতে হবে, 10 থেকে 9 বাদ দিতে 1। এটা তখন 8 হয়ে গেল। 8 থেকে 3 বাদ দিতে 5। আর এটা তখন 4 থেকে এখান থেকে 1 নিয়ে 14। 14 থেকে 5 বাদ দিতে 9। 14 থেকে 5 বাদ দিতে 9। আর এটা 3 থেকে 2 বাদ দিতে 1। 3 থেকে 2 বাদ দিতে 1। আর এখানে 1। তাহলে 11951। তাহলে এটা হবে আমাদের কত দাঁড়িয়ে আছে এখন? 11951 জন। এখন লাইনে দাঁড়িয়ে আছে কতজন? 11951 জন। আচ্ছা, এরপরে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটা আছে দুটি সংখ্যার যোগফল 2420 ও তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? এবার দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 2420, বিয়োগফল দেওয়া আছে 1200। তাহলে দুটি সংখ্যার যোগফলটা দেওয়া আছে এইটা, আর তাদের বিয়োগফলটা দেওয়া আছে এইটা। সংখ্যা দুটি কী কী? আমরা জানি দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল। তাহলে আমরা কি জানি? আমরা জানি দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি বিয়োগফল সমান 2 গুণিতক বড় সংখ্যা সমান। তাহলে এই দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল সমান 2 গুণিত বড় সংখ্যা। এখান থেকে আমি কি লিখতে পারি? তাহলে বা 2 গুণিতক বড় সংখ্যাটি 2 গুণিতক, তাহলে 2 গুণিতক বড় সংখ্যা
সমান দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল। দুটি সংখ্যার যোগফল মানে কি, দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল। যোগফল ছিল কত, 2420 প্লাস 1224। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে হবে 2420 আর 1224। তাহলে এটা দাঁড়ালো, এটা যোগ হলে এটা 0 আর 4 যোগ করলে 4, এটা 4, এটা 6, এটা 3, তাহলে হচ্ছে 3644। তাহলে দুটি সংখ্যার যোগফল। তাহলে বড় সংখ্যাটি সমান কত, অতএব বড় সংখ্যাটি সমান 3644 ভাগ 2। একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 2 একে 2, 1 6, 2 8 16, 4 2 দুনে 4, আবার 4 2 দুনে 4, এটা 4 হয়ে গেল। আচ্ছা, ওটা 4 হলো, 2 দুনে 4। তাহলে আমাদের কত হলো, 1822। তাহলে এটা আছে 1822। তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 1822। অতএব দুটি সংখ্যার যোগফল কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 1024। অতএব বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা সমান কত, বড় সংখ্যা দুটি সংখ্যার যোগফল মানে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা সমান 2420। বড় সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, বড় সংখ্যা কত 1822 প্লাস ছোট সংখ্যা সমান 2420 বা ছোট সংখ্যা সমান 2420 মাইনাস 1822। তাহলে এই 2420 মাইনাস 1822, এখন আমি এই 2420 থেকে 1822 বিয়োগ করলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাব যে ছোট সংখ্যাটি। তাহলে 2420 এখানে 1822, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এটা 1 নিতে হবে, 0 থেকে 2, 10 থেকে 2 দিতে 8, আর এটা 1 এখান থেকে নিয়ে 11 থেকে 2 দিতে 9, এটা 3 1 নিয়ে 13, এটা 13 থেকে 8 বাদ দিতে 5, তাহলে 500 কত 98। তাহলে 500, এটা হলো 598। তাহলে আমাদের কত হলো যে ছোট সংখ্যাটি 598। এবার সংখ্যা দুটি কী কী, অতএব বড় সংখ্যাটি সমান 1822, ছোট সংখ্যাটি সমান 598। অতএব সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কী ছিল, আবার প্রথম থেকে যদি দেখি যে দুটি সংখ্যার যোগফল ছিল 2420, বিয়োগফল ছিল 1224। সংখ্যা দুটি কী কী, দুটি সংখ্যার যোগফল প্লাস, আমরা জানি দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল সমান 2 গুণিত বড় সংখ্যা। তাহলে 2 গুণিত বড় সংখ্যা সমান এই দুটোর যোগফল করা হয়েছে, তাহলে 3644। বড় সংখ্যাটিকে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, 2 গুণিতক ছিল এখানে, তাহলে 1822। এবার বড় সংখ্যা প্লাস ছোটো সংখ্যা দুটো যোগফল, তাহলে কত 2420 আছে, তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করে 598 পেলাম। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর দাগের অঙ্কটাতে চলে যাই। 4 নম্বরে একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। মোট কতজন প্রার্থী এসেছে 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে বসবে, সবাই বসলো। তাহলে মোট চাকরি প্রার্থী, মোট চাকরি প্রার্থী বা চাকরি প্রার্থী, মোট চাকরি প্রার্থী কত সমান 50,125 জন। একটি ঘরে 25 জন করে, মানে প্রতি ঘরে কতজন করে বসতে দেওয়া হয়েছে, প্রতি ঘরে বসতে দেওয়া হয়েছে সমান কতজন, 25 জন করে বসতে দেওয়া হয়েছে সমান 25 জন। মোট কত হলো, অতএব মোট ঘরে বা সব চাকরি প্রার্থী বা মোট কতগুলি ঘরে সবাই বসলো, বা সবাই বসার জন্য এখানে একটু ভাষাটাকে যদি চেঞ্জ করে লেখা হয়,
সবাইকে বসতে দেওয়ার জন্য মোট ঘরের প্রয়োজন, মোট ঘরের প্রয়োজন, মোট কতগুলো ঘরের প্রয়োজন, মোট ঘরের প্রয়োজন কতগুলো ঘর, প্রয়োজন সমান কত, 50,125 ভাগ 25 জন ভাগ 25 ভাগ কত 25, এত টি, এটা এতগুলো ঘর, এটা টি লিখতে পারো। তাহলে 50,125কে 25 দিয়ে ভাগ করতে হবে আমাদের এখন। তাহলে 50,125কে আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 দিয়ে ভাগ করছি 50,125কে। তাহলে এখানে 50, 25 দুনে কত হচ্ছে 50, 1 থাকছে। এবার যখন আমি 1 দিয়ে নামছি, তারপরের সংখ্যাটা দিয়ে যাচ্ছে না, তাহলে 2, এখানে 0, 2 শূন্য নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 20। কিন্তু তারপরেও আমাদের কি 20 না 12 হচ্ছে, তাহলে 20 12 হলে আমাদের এটা ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের কি হতে হবে, এই 5টাকেও নামাতে হবে। এই 5টাকে যদি নামাতে চাই আমরা, তাহলে কি করব আমরা, তাহলে 50,125কে 25 দিয়ে ভাগ করার জন্য আমাদের কি করলাম, 25 দুনে 50 হলো, তাহলে 25 দিনে 50-এ একটা আসলো এখানে, কিন্তু এর পরের সংখ্যাটাকে নামালাম 0 দিয়ে, তাও হচ্ছে না, তাহলে আবার একটা 0 দিয়ে আমরা 5 নামাবো, নামে 25 5-এ 125। তাহলে আমি কি বললাম আরেকবার বলি, তাহলে 50 দুনে মানে 25 দুনে 50 হয়ে গেল এখানে। তাহলে এই 50 হওয়ার জন্য আমাদের কি হলো, আর পরের সংখ্যাটা নামালাম 1, কিন্তু তারপরের সংখ্যা 1 দিয়ে যাচ্ছে না, তারপরের সংখ্যাটা নামাতে হলে আমি 0 নিলাম, তাহলে আমি তারপরেই আবার সংখ্যা নামাতে হবে, কারণ 12 আর 25-এর মধ্যে ভাগ যাবে না, 12টা ছোট, আবার একটা 0 নিলাম, তাহলে 2005। তাহলে আমাদের কতগুলো ঘর লাগবে, তাহলে এটা 2005টি। তাহলে সবাইকে বসতে দিলে আমাদের ঘরের প্রয়োজন হবে 2005টি ঘরের প্রয়োজনে। মোট কতগুলি ঘরে সবাই বসলো, অতএব মোট উত্তর লিখলে, অতএব মোট 2005টি ঘরে, 2005টি, এটা কেমন হলো, 2005টি ঘরে সবাই বসলো। আচ্ছা, এবার পরের অঙ্কটাতে চলে যাই আমরা। পরের অঙ্কটা হচ্ছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত। তাহলে বাবা আর ছেলে বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, এখন যদি 60 হলো, 15 বছর পরে তাহলে বাবারও বয়স 15 বাড়বে, ছেলেরও 15, তাহলে 15 বছর পরে তাদের বয়সটির সমষ্টি হবে কত, তাহলে 60 বছর প্লাস 15 গুণিত 2, দুজনের বয়সের সমষ্টি, তাহলে 60 + 30 90 বছর। এটাকে আমরা ভাষা দিয়ে লিখি অঙ্কটাকে। এবার ভাষা দিয়ে লিখি, তাহলে বাবা ও ছেলে বর্তমান বয়সের, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি সমান কত, 60 বছর। অতএব 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে, তাদের বয়সের সমষ্টি হবে সমান 60 + 15 গুণিতক 2, এইটা বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে এইটা, তাহলে এইটা সমান কত, 60 + 30 বছর সমান হচ্ছে 90 বছর। তাহলে 15 বছর পরে বর্তমান বয়সের সমষ্টি, যদি ছেলে বর্তমান বয়সের সমষ্টি 60 হয়, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। পরের অঙ্কটাতে আমরা চলে যাই। পরের অঙ্কটা ছিল 6, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত। তার মানে এখন তাদের বয়সের সমষ্টি 50, তাহলে 10 বছর আগে মানে কি, শুভ্রার বয়স 10 কম হবে, তার মায়েরও 10 কম হবে, তাহলে 20 বছর কমে যাবে, তাহলে 10 গুণিতক 20, 10 গুণিতক 2,
তাহলে এটা হচ্ছে 50 মাইনাস 20, তাহলে 30 বছর। মানে এখন তো দুজনের বয়স 50 বছর সমষ্টি, কিন্তু 10 বছর আগে এরও 10 বছর কম, তারও 10 বছর কম, তাহলে দুজনের বয়সের সমষ্টিটা কত হবে? তখন তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হবে। তাহলে এখন আমরা অঙ্কটা করে নিই যে শুভ্রা ও তার মায়ের বয়স, শুভ্রা ও তার মায়ের বর্তমান বয়সের সমষ্টি সমান 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি সমান 50 মাইনাস 10 গুণিতক 2 বছর সমান কত হচ্ছে? 50 মাইনাস 20 বছর সমান হচ্ছে 30 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি 30 বছর। কারণ এখন বর্তমানে দুজনের বয়সের সমষ্টি, শুভ্রা ও তার মায়ের বর্তমানে বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে মানে 10 বছর আগে মানে শুভ্রার বয়সে 10 কম ছিল, তার মায়েরও 10 কম ছিল, তাহলে তাদের 10 বছর আগে বয়সের সমষ্টি হলো 30 বছর। পরের অঙ্কটাতে আমরা এখন চলে যাই যে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 25,000 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? ব্যক্তির কাছে, অতএব তাহলে ব্যক্তির কাছে মোট টাকা ছিল কত? 60,000। মোট টাকা ছিল 60,000 টাকা। এটা টাকা, মোট টাকা ছিল সমান 60,000, বা এটা 60,000 টাকাও লেখা যায়। তিনি স্ত্রী ও পুত্রকে মোট দিলেন, স্ত্রী ও পুত্রকে মোট দিলেন মোট টাকা দিলেন, ভালো লেখাটা হবে। তিনি স্ত্রী ও পুত্রকে মোট টাকা দিলেন কত টাকা? মোট টাকা দিলেন তাহলে 25,000 টাকা, না এটা 25,000 না, 2,500 টাকা। স্ত্রীকে দিলে এটা 25 নয়, 2,500 টাকা প্লাস 10,500 টাকা, তাহলে স্ত্রী পুত্রকে দিলেন এত টাকা। তাহলে এই দুটোকে যোগ করতে হবে আমাকে, তাহলে 2,500 টাকা আর তাহলে 10,500 আর 2,500, তাহলে এটাকে যোগ করলে 0 0 10,500, এটা 2, এখানে 3, 13,000 টাকা। তাহলে কত টাকা হলো? তিনি স্ত্রী পুত্রকে দিলেন মোট 13,000, স্ত্রী ও পুত্রকে দিলে 13,000 টাকা। তাহলে ব্যক্তির কাছে মোট টাকা ছিল 60,000 টাকা, তিনি স্ত্রী ও পুত্রকে মোট টাকা দিলেন 2,500 টাকা, 10,500 টাকা, তাহলে সেখানে 13,000 টাকা। তাহলে বাকি টাকা তিনি দান করলেন, তিনি কত? তাহলে বাকি টাকা, অতএব তিনি দান করলেন সমান কত? 60,000 টাকা মাইনাস 13,000 টাকা, মাইনাস 13,000 টাকা। তাহলে এইটা হবে কত? তাহলে এটা আবার বিয়োগ করতে হবে আমাদের, 60,000 আর এখানে হচ্ছে 13,000 টাকা। তাহলে 60,000 13,000 হলে এটা বিয়োগ করলে 0 0 0, 10 থেকে 3 বার দিতে 7, 5 থেকে 1 বার দিতে 4, তাহলে হচ্ছে যে 47,000 টাকা। তাহলে তিনি দান করলেন, তাহলে তিনি কত টাকা দান করলেন? তিনি দান করলেন 47,000 টাকা।
আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে আছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। তাহলে 1 আর 10-এর মধ্যে সংখ্যাগুলি লিখে ফেলি, মৌলিক সংখ্যাগুলি। তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী সংখ্যাগুলো কত? 1 ও 10-এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এদের মধ্যে মৌলিক কোনগুলো? মৌলিক সংখ্যা কাকে বলে তাহলে আমাদের প্রথমে জানতে হবে। তাহলে যে সংখ্যাগুলো উৎপাদক 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে না, তাহলে বা যে সংখ্যাগুলোকে ভাগ করা হয় 1 আর সেই সংখ্যা ছাড়া আর কোনো ভাগ যায় না, তাহলে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, 6 মৌলিক নয়, 8 মৌলিক নয়, 9ও না, 10ও নয়। আচ্ছা, তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি, অতএব 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, মৌলিক সংখ্যা কোনগুলো? 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, কোনটা হলো? যে 2, 3, 5 ও 7। এবার এদের সংখ্যাগুলি যোগফল, অতএব এদের যোগফল সমান কত হচ্ছে? 2 + 3 + 5 + 7, তাহলে এটা কত হচ্ছে? 17। 3, 2 আর 3 5, 5 5 10 আর 7 17। তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7 এবং এদের যোগফল হলো 17। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটা 9-এর দাগের অঙ্কটা চলে যাই। একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? মানে প্রত্যেকের গড় বয়স 11 ধরা হচ্ছে। তাহলে শ্রেণীতে মোট ছাত্রের সংখ্যা বা শিশুর সংখ্যা কত? 42 জন। তাহলে একটি শ্রেণীর 42 জন শিশুর, তাহলে শ্রেণীতে মোট শিশুর সংখ্যা কত? মোট শিশুর সংখ্যা সমান কত? 42। প্রত্যেকের গড় বয়স কত? তাহলে প্রত্যেকের গড় বয়স সমান কত? 11 বছর। প্রত্যেকের গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? অতএব তাদের বয়সের সমষ্টি সমান 42 × 11 বছর। তাহলে এটাকে গুণ করতে হবে। তাহলে এটাকে 42 আর 11 গুণ করলে কত হবে? 42 আর 11, 2 4, 2 4, এটাকে যোগ, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2 6 4, তাহলে হচ্ছে 462 বছর। তাহলে 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাদের বয়সের সমষ্টি, অর্থাৎ তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462 বছর। আমরা পরের অঙ্কটাতে চলে যাই, বা 10 নম্বর অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, 10 নম্বর অঙ্কটাতে আছে একটি সৈন্যদলে 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। আচ্ছা, একটি সৈন্যদলের মানে কোন একটা সৈন্যদল থেকে সেখান থেকে 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। 1270 জনকে আরেক জায়গায় পাঠানো হলো। বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত? এই তিনটে যোগফল। অতএব ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা সমান কত? 2580 প্লাস 1270 প্লাস 8000 জন। কারণ এক জায়গায় পাঠানো হয়েছে
2580 জন, আর একজন 1270, আর এক পাঠানো হবে 8000 জন। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে যে তাদের সৈন্যজনের মোট জনসংখ্যা, সৈন্য সংখ্যা। তাহলে এটাকে আমরা যোগ করে দিই। তাহলে এটাকে আমরা যোগ করলে কত হয়? 2580, 1270 আর 8000। এটা যোগ করলে কত হবে? 0, 8 7 15, 5 5 2 7 1 8, 5 2 7 1 8, 10 11। তাহলে মোট সৈন্য সংখ্যা কত? মোট সৈন্য সংখ্যা 11850 জন। তাহলে সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা হচ্ছে 11850 জন। তাহলে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা হচ্ছে 11850 জন। এখন তাহলে আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত বাস্তব সমস্যা ছিল 76 পেজে, সবগুলো সমাধান করলাম। এর পরের দিন আমরা আবার এরকম কিছু অঙ্ক নিয়ে একটা ভিডিও করব। যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগে নিজেরা দেখো, অপরকে শেয়ার করো, ও এরকম ভিডিও আবার পরে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।